আচ্ছা, গত ক্লাসে আমরা পড়াশোনা শুরু করেছিলাম চ্যাপ্টার 5। চ্যাপ্টারটার নাম ছিল নেস্টেড ডিসিশন মেকিং এন্ড ব্রাঞ্চিং। এখানে ইপিল সুইচ এই রিলেটেড পড়াশোনাগুলো আছে। তো ইতোমধ্যে আমরা নেস্টেড ইপিলস পর্যন্ত পড়াশোনা করেছি। নেস্টেড ইপিলসটা আমি আরেকবার একটু মনে করিয়ে দিই আপনাদের। সেটা হচ্ছে কিছুই না, একটা ইপিলসের মধ্যে যদি আরেকটা ইপিলস থাকে তাহলে সেটাকে নেস্টেড ইপিলস বলে। তো আজকে আমরা পড়াশোনা করব হচ্ছে ইলসিপ ল্যাডার। এখান থেকে আমাদের পড়াশোনাটা আজকে শুরু করব। তো ইলসিপ ল্যাডার পড়ার আগে আমরা ইপিলস সংক্রান্ত যে বিষয়গুলো ছিল আমরা অনেকদিন আগে পড়েছি, তাই একটু আবার মনে করে নিই। ইপিলসে যেটা ছিল সেটা হচ্ছে ইপের মধ্যে থাকবে একটা কন্ডিশন। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে ইপের ব্লকটা এক্সিকিউট হবে। যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে এলস এর ব্লকটা এক্সিকিউট হবে। কন্ডিশনটা ট্রু হলে ইপের ব্লক এক্সিকিউট হবে, কন্ডিশনটা ফলস হলে এলস এর ব্লক এক্সিকিউট হবে। এখানে পসিবিলিটিস দুইটা, মানে কন্ডিশনটা ট্রু হলে আমি একটা কাজ করব, কন্ডিশন ফলস হলে আরেকটা কাজ করব। যদি এমন দরকার হয় যে আমাকে চেইন অফ কন্ডিশন চেক করতে হবে, যে এই কন্ডিশনটা ট্রু হলে আমি এই কাজ করব, এই কন্ডিশনটা ট্রু না হয়ে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমি আরেকটা কাজ করব, এই কন্ডিশনটা ট্রু হলে যদি হয় তাহলে আরেকটা কাজ করব, এইরকম যদি সিকোয়েন্স অফ কন্ডিশন লিখতে হয় সেক্ষেত্রে আমাদের ইলসিপ ল্যাডারের সহযোগিতা নিতে হবে বা ইলসিপ ল্যাডারটা ইউজ করতে হবে। ল্যাডারের বাংলা হচ্ছে মই। তো এই বিষয়টা অনেকটা মইয়ের মতো, এই জন্য এটার নাম ল্যাডার। চলেন আমরা আরেকটু বুঝে দেখি, তখন আমাদের কাছে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। তো এটা আমি আরেকটু ভালো করে বোঝানোর জন্য ফর এক্সাম্পল আমি একটু ইয়েতে চলে যাই, পেইন্টে চলে যাই, তাহলে আরেকটু ভালো বোঝাতে পারবো। ফর এক্সাম্পল এটা হচ্ছে দেওয়া আছে এক্সপ্রেশন 1 বা কন্ডিশন 1, স্টেটমেন্ট 1, এক্সপ্রেশন 2, স্টেটমেন্ট 2, 3, 3, 4। ফর এক্সাম্পল এইরকম আমার একটা বেসিক স্ট্রাকচার লেখা আছে ইলসিপ ল্যাডার। এখানে যদি আমার এই যে ইপের মধ্যে যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা যদি ট্রু হয়, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ইপের আন্ডারে যে ব্লক আছে এই ব্লকটা এক্সিকিউট হবে। যে যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে ইপের আন্ডারে যে ব্লক আছে সেই ব্লকটা এক্সিকিউট হবে। যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে পরের কন্ডিশনটা চেক করতে যাবে। এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এইটা চেক করবে। এটা যদি ট্রু হয়ে যায় তাহলে কিন্তু এটা যদি ট্রু হয় তাহলে এই এর ভিতরে যে ব্লক আছে সেটা এক্সিকিউট হবে এবং এক্সিকিউট হয়ে বাইরে বের হয়ে আসবে। এটা যদি ট্রু হয় তাহলে এই এক্সিকিউট হয়ে বাইরে বের হয়ে আসবে, পরের গুলো কিন্তু আর চেক করবে না। যদি ফলস হয়, এটা যদি ফলস হয় তাহলে তারপর একটা চেক করবে। এটা যদি ফলস হয় তাহলে একদম বাই ডিফল্ট যেটা আছে এলস এর মধ্যে, যেমন যেমন দেখেন এইটা ফলস হলে এইটা যদি ফলস হয় তাহলে এটা চেক করতে আসলো, এটা ফলস হলে এটা চেক করতে আসলো, উপরের কোনোটাই ট্রু হয়নি, তখন কি হবে এলস এর মধ্যে যে স্টেটমেন্ট 4 আছে এই স্টেটমেন্ট 4 বাই ডিফল্ট এক্সিকিউট হবে। তো এটাই হচ্ছে ইলসিপ ল্যাডার, অনেকটা মইয়ের মতো, যে প্রথমে এই কন্ডিশনটা চেক করছে, না ট্রু হয়নি, পরেরটা চেক করছে, এটাও ট্রু হয়নি, এক ধাপ করে কিন্তু নামছে মইয়ের মতো। এই জন্য এটাকে ইলসিপ ল্যাডার বলে। তো এইটা যদি আমি একটা ফ্লো চার্ট আঁকাতে চাই, আমরা ফ্লো চার্ট আঁকানো গত ক্লাসেই শিখেছি। ফর এক্সাম্পল এটা হচ্ছে কন্ডিশন 1, এটা স্টেটমেন্ট 1। আমি যদি এরকম ফ্লো চার্ট আঁকাতে চাই কন্ডিশন গুলো আমরা কিভাবে লিখি, আমরা লিখেছি ডায়মন্ডের মধ্যে। তাহলে কন্ডিশন 1টা লিখলাম C1, এটা যদি ট্রু হয় তাহলে একটা কাজ হবে, ফলস হলে আরেকটা কাজ হবে। আচ্ছা, এটা ধরলাম যে এটা হচ্ছে ফলস আর এটা ধরলাম ট্রু। যদি ট্রু হয় তাহলে কি হবে, স্টেটমেন্ট 1 এক্সিকিউট হবে। যদি এটা ট্রু হয়ে যায় তাহলে এইটা এক্সিকিউট হবে, স্টেটমেন্ট 1 এক্সিকিউট হবে। আচ্ছা, যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কি হচ্ছিল, কন্ডিশন ফলস হলে পরের কন্ডিশন চেক করছিল, অর্থাৎ কন্ডিশনটা যদি ফলস হয় C1 যদি ফলস হয় তাহলে C2 চেক করতে আসবে। C2 যদি ট্রু হয় তাহলে আবার দুটো কাজ হবে, ট্রু হলে একটা কাজ হবে, C2 ফলস হলে আরেকটা কাজ হবে। ট্রু হলে কি হবে, স্টেটমেন্ট 2 এক্সিকিউট হবে।
আর ফলস হলে কি হবে, C3 এক্সিকিউট করবে। C3 যদি 2 হয় তাহলে কি হবে, S3 স্টেটমেন্ট 3 এক্সিকিউট হবে। আর যদি ফলস হয় তাহলে কি হবে, আচ্ছা এখানে ফলসটা লেখা হয়নি, আর যদি ফলস হয় তাহলে কি হবে, স্টেটমেন্ট 4 এক্সিকিউট হবে। এগুলো সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে, তাই আমি একটা কানেক্টর দিয়ে জোড়া লাগিয়ে দিলাম। এইভাবে আমরা এই ইলস ইফ ল্যাডারটার বেসিক স্ট্রাকচার আঁকাতে পারি। সবাইকে আমরা ইলস ইফ ল্যাডার এই বিষয়টা বুঝতে পেরেছি? জি স্যার। তখন সিকোয়েন্স অফ কন্ডিশন চেক করতে হবে যে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমি এই কাজটা করব, এটা ফলস হলে আমি আবার আরেকটা কন্ডিশন চেক করব, এটা ট্রু হলে আমি এই কাজটা করব, এটা ফলস হলে আমি আরেকটা কন্ডিশন চেক করব। সবসময় আমাদের মনে রাখতে হবে ইলস এর মধ্যে কিন্তু কোনো কন্ডিশন লেখা যায় না, কন্ডিশন সবসময় লিখতে হয় ইলস এর পর একটা ইফ দিতে হবে, তারপর কন্ডিশন লিখতে হবে। তো আমরা এই সংক্রান্ত একটা প্রোগ্রাম করব, তারপর আমরা আবার পড়াশোনায় ফিরে আসবো। প্রোগ্রামটা হচ্ছে এমন, আমরা কিবোর্ড থেকে একটা নাম্বার ইনপুট নিব, নাম্বারটা হচ্ছে একটা স্টুডেন্টের মার্ক, আমরা কিবোর্ড থেকে একটা মার্ক ইনপুট নেব, ওই মার্কটাকে 10 বেস গ্রেডে কনভার্ট করব। অর্থাৎ এসএসসি এইচএসসি তে আমাদের যে গ্রেডিং সিস্টেম ছিল 10 বেস 10 10 করে, ওই গ্রেডে আমরা কনভার্ট করব। তো প্রোগ্রামটা আমরা একটু করি, তাহলে আমাদের আরেকটু সুবিধা হবে। তো এখান থেকে আমরা একটা মার্ক ইনপুট নিলাম, ফর এক্সাম্পল ইন্টিজার এম একটা ভেরিয়েবল নিলাম, ওই ভেরিয়েবলটা আমি কিবোর্ড থেকে একটা মার্ক ইনপুট নেব। এবার আমি একটা কন্ডিশন দিলাম, ইফ এম মার্ক যেটা সেটা যদি 80 থেকে বড় হয়, 80 থেকে বড়, এন্ড এম ভেরিয়েবলটা যদি 100 থেকে ছোট হয়, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমার এটা এ প্লাস। আচ্ছা আমরা যেখানে ছিলাম যে এই রেঞ্জের মধ্যে যদি মার্কটা হয়, মার্কটা যদি 80 থেকে বড় হয় এবং মার্কটা যদি 100 থেকে ছোট হয়, তাহলে আমার গ্রেডটা হবে এ প্লাস। এরপর আমি পরের যে কন্ডিশনটা লিখবো, ওই কন্ডিশনটা আমাকে লিখতে হবে ইলস ইফ লিখে। ইলস ইফ মার্কটা যদি আমার কি হয়, 70 থেকে বড় সমান হয়, এন্ড মার্ক যদি আমার 79 থেকে ছোট হয়, তাহলে এই গ্রেডটা আমার আসবে হচ্ছে এ গ্রেড। সিমিলার ওয়েতে আমি একটু কপি পেস্ট করছি একটু দ্রুত করার জন্য, কয়েকটা কপি পেস্ট করে নিই, পরে এটাকে কনভার্ট করে ফেলবো। আচ্ছা তাহলে এ গ্রেড গেল। মার্ক যদি 60 থেকে বড় হয় আর 69 এর থেকে যদি ছোট হয়, তাহলে এটা আসবে হচ্ছে এ মাইনাস। সিমিলার ওয়েতে 50 থেকে যদি বড় হয়, 59 এর থেকে যদি ছোট হয়, তাহলে কোন গ্রেড আসবে, বি গ্রেড। 40 49 যদি হয় তাহলে আসবে হচ্ছে সি, এইটা হবে হচ্ছে 33, আর হবে হচ্ছে কত হবে 39, এইটা যদি হয় তাহলে হবে হচ্ছে ডি গ্রেড। আর আদারওয়াইজ যেটা শেষেরটা আর কিন্তু আর কন্ডিশন আমরা দিব না, এর মধ্যে যদি থাকে তাহলে এই গ্রেড, এলস মানে এই এলসটা ডিফল্ট, উপরের কোনোটার সাথে ম্যাচ করেনি, তার মানে কি ও হচ্ছে এফ গ্রেড বেস। এখন আমি প্রোগ্রামটা রান করে একটা মার্ক ইনপুট দিই, ফর এক্সাম্পল ইনপুট দিলাম 52, র্যান্ডম একটা নাম্বার 52 যদি আমি ইনপুট দিই তাহলে আমার আউটপুট আসবে বি গ্রেড, আর 52 তে তো বি গ্রেডই হয়। তো প্রবলেমটা কিভাবে হলো, প্রবলেমটা কিভাবে আমরা সলভ করলাম সেইটা আমরা আরেকটু ভালো করে যদি দেখি, তাহলে হচ্ছে বিষয়টা এরকম।
আচ্ছা, তো এইখানে প্রথমে কি হলো, আমরা ফর এক্সাম্পল একটা মার্ক ইনপুট নিলাম 40। 40 যদি ইনপুট নিই তাহলে প্রথমে এই কন্ডিশনটা চেক করলো। বলেন তো এই কন্ডিশনটা ট্রু না ফলস? ফলস হবে। এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কি করবে? পরবর্তী পরবর্তীতে যাবে স্যার। এই কন্ডিশনটা সেফে যাবে। ফলস হয় তাহলে পরের কন্ডিশনটা চেক করতে যাবে। এই কন্ডিশনটা যদি ট্রু হতো তাহলে কি হতো? তাহলে স্যার ওটা পরবর্তীতে আর তো দেখতো স্যার না, প্রিন্ট করে এটাতেই দিত স্যার, প্রিন্ট করে এ দিত। প্লাস ডি প্রিন্ট করতো। প্রিন্ট করবে, এ প্লাস প্রিন্ট করার পর কি আর পরের কন্ডিশনগুলো চেক করবে? জি না না স্যার। পরের না। কন্ডিশনগুলো কিন্তু চেক করবে না, ও প্রিন্ট দিবে হচ্ছে এখান থেকে এ প্লাস দিয়ে প্রোগ্রাম থেকে বাইরে বের হয়ে চলে আসবে। যদি ফলস হয় তাহলে এটা চেক করবে, এটা তো কন্ডিশনটা অবশ্যই ফলস, এটা চেক করলো। এই কন্ডিশনটাও ফলস, এটা চেক করলো। এই কন্ডিশনটাও ফলস, এটা চেক করলো। এই কন্ডিশনটা ট্রু, প্রিন্ট দিবে হচ্ছে সি, তারপর বাইরে বের হয়ে চলে আসবে। প্রোগ্রামটা আসলে এইভাবে এক্সিকিউট হলো। তো এই ছিল হচ্ছে আমাদের ইলস ইফ ল্যাডার। তো এই বিষয়টা হচ্ছে এইটা এক ধাপ করে যে কন্ডিশনগুলো ফলস হলে চেক করতে মোয়ের মতো, এই জন্য এটার নাম হচ্ছে ল্যাডার, ইলস ইফ ল্যাডার। আমরা আরেকটু সামনের দিকে আগাই। ইলস ইফ ল্যাডার আমরা দেখলাম, বেসিক স্ট্রাকচার দেখলাম, বেসিক স্ট্রাকচার থেকে কিভাবে ফ্লো চার্ট আঁকাতে হয় সেটাও দেখলাম, ইলস ইফ ল্যাডারের একটা প্রবলেমও দেখলাম। এখন আমরা কন্ডিশনাল অপারেটর স্টেটমেন্ট, কন্ডিশনাল অপারেটর স্টেটমেন্ট আসলে নতুন করে বলার কিছু নাই, এটা আমরা অপারেটর চ্যাপ্টারটাই পড়েছি, কন্ডিশনাল অপারেটর স্টেটমেন্ট। তো এই কন্ডিশনাল অপারেটর স্টেটমেন্টে তিনটা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে এই যে কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কের আগে থাকে হচ্ছে কন্ডিশন, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কোলনের সামনের পার্ট এক্সিকিউট হয়, কন্ডিশন যদি ফলস হয় তাহলে কোলনের পরের পার্ট এক্সিকিউট হয়। আমরা যেটা আগে পড়েছিলাম অপারেটর চ্যাপ্টারে, এটা সেম। এটা দেখেন অনেকটা ইপিলস ল্যাডারের মতো, ইপিলস ল্যাডারের মতো এরকম যে এই যে কন্ডিশন যেটা আছে এই কন্ডিশনটা আমি চেক করলাম, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এইটা এক্সিকিউট হবে, কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কোলনের পরেরটা এক্সিকিউট হবে। অর্থাৎ ইপিলস এর মতোই, কিন্তু ট্রু হলে এটা এক্সিকিউট হচ্ছে, ফলস হলে ওইটা এক্সিকিউট হচ্ছে। তো এখন আমরা একটা ছোট্ট কম্পারিজন দেখব, আমরা একটা প্রোগ্রামকে তিনটা জিনিস দিয়ে করব। সেটা হচ্ছে আমরা গত ক্লাসে করেছিলাম যে কিবোর্ড থেকে তিনটা নাম্বার ইনপুট নিয়েছি, নাম্বার তিনটা ইনপুট নিয়ে ওই নাম্বার তিনটার মধ্যে কোন নাম্বারটা বড় সেটা বের করেছিলাম, আর কাজটা করেছি একটা নেস্টেড ইকুয়েলস দিয়ে। তো আজকে আমরা নেস্টেড ইকুয়েলস দিয়ে করব, মানে গতদিন যেটা করেছিলাম জাস্ট আরেকবার একটু রিভিউ করব। ইলস ইফ ল্যাডার দিয়ে করব, আবার কন্ডিশনাল অপারেটর স্টেটমেন্ট দিয়েও করব। তারপর হচ্ছে আমরা একটা ডিসিশন নেব আসলে কোন সিচুয়েশনে কোনটা ইউজ করলে ভালো। তো প্রথমে আমি চলে আসি হচ্ছে, যেহেতু আমার এখানে নেস্টেড না, প্রথম আছে হচ্ছে ইলস ইফ ল্যাডার। ল্যাডারটা দিয়ে আমরা প্রথমে করব, তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম এ বি সি, ভেরিয়েবল তিনটাতে কিবোর্ড থেকে তিনটা ইনপুট নিয়ে নিলাম, স্ক্যানএ পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি। এইবার কি করলাম, এইবার ইনপুট গুলো তো নাও কমপ্লিট হয়নি, ইনপুট তিনটা নিয়ে নিই, এ ভেরিয়েবল একটা নিলাম, বি ভেরিয়েবল একটা নিলাম, সি ভেরিয়েবল আরেকটা নিলাম, এ বি সি। এরপর আমি একটা কন্ডিশন দিলাম, ইফ এ যদি বি এর থেকে বড় হয় এন্ড এ যদি সি এর থেকেও বড় হয়, তাহলে আমরা বলতে পারি এই দুটো, এই নাম্বারগুলোর মধ্যে এ সব থেকে বড়। এ বড়। আচ্ছা, পরে আমরা ইলস ইফ দিয়ে আরেকটা কন্ডিশন চেক করব, ইলস ইফ এ যদি সরি বি যদি এ এর থেকে বড় হয় এন্ড বি আবার সি এর থেকেও বড়, যদি এইটা হয় তাহলে প্রিন্টেড পার্সেন্টেজ ডি বি, আর এলস হচ্ছে প্রিন্টেড
এই উপরের কোনো কন্ডিশনই সত্য হয়নি, তাহলে সি। আমি চাইলে সি এর জন্য আবার কন্ডিশনটা লিখতেও পারতাম, এলস ইফ সি এ এর থেকে বড় এন্ড সি বি এর থেকে বড়। তো উপরের দুটো না হলে তো অটোমেটিক্যালি 3 নম্বরটা হবে, ওই জন্য আমি কষ্ট করে কন্ডিশনটা লিখলাম না, ওটা এলস এই দিয়ে দিলাম। এখন দেখেন আমি প্রোগ্রামটা রান করলাম। স্যার 10 নম্বরে একটা সেমিকোলন হবে। 10 নম্বরে তো ইফ ভাই, ওই লাইনে তো সেমিকোলন হবে না। যেমন ও 8 আচ্ছা নম্বর লাইন, 10 নম্বর লাইন, 12 নম্বর লাইন, এগুলো তো সেমিকোলন হবে না। ওকে। আচ্ছা আমি এখানে দিলাম 10 20 30। আচ্ছা কি হলো, সামথিং রং। আচ্ছা 10 20 30 ইনপুট দিলাম, আউটপুট আসলো দেখেন 30। কারণ এখানে হচ্ছে সবথেকে বড়টা আসলো। কিভাবে হলো, 10 এর মান 10, বি এর মান 20 আর সি এর মান 30। আমি এখানে দেখলাম যে এ বি এর থেকে কি বড় না, কন্ডিশনটা ফলস, যেহেতু এন্ড দিয়ে যুক্ত, তার মানে এই প্রথমটা ফলস হয়ে গেছে, আমি পরেরগুলো আর চেকও করবো না, ওই পরে সবগুলো ট্রু হলেও ফলস হবে। তার মানে এই কন্ডিশনটা ফলস হলো। এরপর বি এর থেকে বড়, হ্যাঁ এই কন্ডিশনটা কিন্তু ট্রু, বি এর থেকে বড়, বি এর মান হচ্ছে 20, এর মান 10, বাট বি কিন্তু সি এর থেকে বড় না, এই কন্ডিশনটা ফলস, এন্ড দিয়ে যুক্ত, তার মানে এটাও ফলস। নিচে চলে আসলো, এলস এ এসে সিটা প্রিন্ট দিয়ে দিল। তো এইটা আমরা করলাম হচ্ছে ইলসিফ ল্যাডার দিয়ে। এই প্রোগ্রামটা এখন আমরা করব হচ্ছে সেম প্রোগ্রামটা আমরা গতদিন করেছিলাম নেস্টেড ইফ এলস দিয়ে, সবার আমাদের মনে আছে আমি আশা করছি। এ যদি বি এর থেকে বড় হয় তাহলে ইফ এর ব্লকে এসে আমরা আবার চেক করলাম যে বি যদি সরি এ যদি বি এর থেকে বড়, তো দিয়েছি এ বি এর থেকে বড় আর হচ্ছে এ সি এর থেকেও বড়, যদি তাই হয় তাহলে আমি প্রিন্ট দিব হচ্ছে কাকে, প্রিন্ট দিব হচ্ছে এ কে। এলস প্রিন্ট দিব হচ্ছে আমি কাকে প্রিন্ট দিব, এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে অবশ্যই সি বড় হবে, কারণ এ বি এর থেকে বড়, বাট এ আবার সি এর থেকে ছোট, তাহলে সি বড়। এলস এর ব্লকটায় আমি চলে আসলাম, এলস এই ব্লকে এসে এখানে তো এ বি এর থেকে বড় হলে এই ব্লকটায় আসবে, সরি বি এর থেকে বড় হলে এই ব্লকটায় আসবে, আসার পর আমি বি এর সাথে সি চেক করব। বি যদি সি এর থেকেও বড় হয় তাহলে আমি প্রিন্ট করে দিব কাকে, প্রিন্ট করব হচ্ছে বি। আর এলস কি হবে, এলস এ প্রিন্টএফ হবে হচ্ছে সি। প্রোগ্রামটা আমরা এবার রান করি। আমি তিনটা ইনপুট দিলাম, ফর এক্সাম্পল 10 30 20, আমার আউটপুট আসলো 30। এইটা আমরা করলাম নেস্টেড ইফ এলস দিয়ে। আচ্ছা বলেন তো, তাহলে ইলসিফ ল্যাডার দিয়ে লেখাটা সহজ হলো নাকি নেস্টেড ইফ এলস দিয়ে লেখাটা সহজ হলো? ইফ এলস লেটার এই স্যার লেটার দিয়ে স্যার। লেডার দিয়ে, লেডার দিয়ে শুরু হয়েছে। এই কাজটা এলস ইফ লেডার দিয়ে। ইলসিফ ল্যাডার দিয়ে লেখাটা সহজ হলো। এখন প্রবলেম গুলো এইরকমই, দেখেন কিছু প্রবলেম হচ্ছে আমার এমন হবে যে ইলসিফ ল্যাডার দিয়ে লেখা সহজ হবে, আবার কিছু প্রবলেম এমন আছে যে ওই প্রবলেমটার জন্য আমার নেস্টেড ইফ এলস দিয়ে লেখা সহজ হবে। এবার আমরা করব হচ্ছে আমরা কন্ডিশনাল অপারেটর যেটা দেখলাম সেটা একদম সেম, এইখানে যা লেখা আছে এটাকে আমি কন্ডিশনাল অপারেটরে ট্রান্সফার করে ফেলবো। তো কন্ডিশনাল অপারেটর এত বারবার আমরা প্রিন্ট দিব না, একটা ভেরিয়েবলে অ্যাসাইন করে নিই, তাহলে আমাদের অল্প লিখতে হবে। জেড ভেরিয়েবলে অ্যাসাইন করব, এইটা আমি একটু কমেন্ট আচ্ছা লিখে নিই তারপর কমেন্ট করব। জেড ভেরিয়েবলে অ্যাসাইন করব, কাকে অ্যাসাইন করব, আমি আগে চেক করব যে এ বি এর থেকে বড় কিনা। এই যে কন্ডিশন দিলাম, ট্রু হলে একটা কাজ হবে সেটা আমি লিখবো এই পাশে, ফলস হলে একটা কাজ হবে সেটা লিখবো এই পাশে। ট্রু হলে আমি কি করব, দেখেন এই কন্ডিশনটা ট্রু হলে আমি কি করব বলেন তো, কি করব, নিশ্চয়ই এটা আবার চেক করব। এটা আমি চেক করলাম, এই কন্ডিশনটা ট্রু হলো, এইখানে আমি আবার এই কন্ডিশনটা চেক করলাম, এ সি এর থেকে বড়। এ যদি সি এর থেকে বড় হয় তাহলে জেড এ আমি কার ভ্যালুটা অ্যাসাইন করব, এ এর ভ্যালু, আদারওয়াইজ কার ভ্যালুটা অ্যাসাইন করব, সি এর ভ্যালু। অর্থাৎ এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে হবে হচ্ছে এ,
আর ফলস হলে সি। মানে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি হবে, এ এর ভ্যালুটা জেড এ অ্যাসাইন হবে, ফলস হলে সি এর ভ্যালুটা জেড এ অ্যাসাইন হবে। এরপর গেল দেখেন এইটার জন্য কিন্তু আমি লিখলাম এইটুকু, এই যে এইটুকু, এ যদি সি এর থেকে বড় হয় তাহলে এ, আদারওয়াইজ সি। এ যদি সি এর থেকে বড় হয় তাহলে এ, আদারওয়াইজ সি। বাট এই যে এইটার ইপের ব্লকটা আমি লিখলাম, এই যে এইটার ট্রু এর ব্লকটা লিখলাম, এবার এটার ফলস এর ব্লকটা নিশ্চয়ই লিখবো। তো এইটার ফলস এর ব্লকটায় কি আছে, হচ্ছে একটা কন্ডিশন প্রথমে আছে, কন্ডিশনটা প্রথমে লিখব, বি যদি সি এর থেকে বড় হয়, এটা হচ্ছে কন্ডিশন, এটা যদি হয় তাহলে বি হবে ট্রু আর ফলস হলে সি এর ভ্যালুটা হবে। এইবার আমি কি করলাম, জেড এর ভ্যালুটা প্রিন্ট করে দিলাম। এইটাকে এবার আমি কমেন্ট করে ফেলবো। ঠিক আছে, প্রোগ্রামটা আমরা রান করি, রান করে তিনটা ইনপুট দিই, ফর এক্সাম্পল দিলাম 30, 20, 10, আউটপুট আসলো 30। কিভাবে হলো দেখেন, প্রথমে এই কন্ডিশনটা চেক করলো, এটা যদি ট্রু হয় তাহলে কি হবে, কোলনের সামনের পার্টে আসবে, এই যে এটা হচ্ছে সেই কোলনটা, কোলনের সামনের পার্টে আসলো। এখানে আবার আরেকটা কন্ডিশন দেখেন, এই কন্ডিশনটা ট্রু হলে আবার ভিতরে আরেকটা কন্ডিশন না, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে জেড এ অ্যাসাইন হবে এ এর ভ্যালু, ফলস হলে জেড এ অ্যাসাইন হবে সি এর ভ্যালু। এইটা যদি ফলস হয় তাহলে কি হবে, কোলনের পরেরটাই চলে যাবে, কোলনের পরে আবার আরেকটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা যদি ট্রু হয় এই বি এর ভ্যালুটা জেড এ অ্যাসাইন হবে, এই কন্ডিশনটা যদি ফলস হয় সি এর ভ্যালুটা জেড এ অ্যাসাইন হবে। সবাই কি বুঝতে পেরেছেন, কার কোনো অসুবিধা আছে? এটা সহজ হচ্ছে এই তিনটার মধ্যে। একটু জোরে বলতে হবে। তো তিনটার মধ্যে এটা সব সহজ। তিনটার মধ্যে এটা সহজ। এখন সহজটা হচ্ছে দেখেন সিচুয়েশন বুঝে, যদি এমন হতো যে এইখানে তো একটা করে লাইন প্রিন্ট লিখতে হচ্ছে, এইখানে যদি 4-5টা করে লাইন লিখতে হতো, সেক্ষেত্রে কিন্তু এইটা আমরা আর ওইভাবে অত সহজে ম্যানেজ করতে পারতাম না। অর্থাৎ বলা যায় না। প্রবলেম বুঝে কোনটা অ্যাপ্লাই করতে হবে, কোনটা অ্যাপ্লাই, দেখেন তিনটাই কিন্তু লেখা যাবে, কোনটা সহজ হবে, কোন প্রবলেমের জন্য কোন ওয়েতে আগালে সহজ হবে, সেটা আমরা প্রবলেম বুঝে তারপর আইডেন্টিফাই করব। আর এটা আমরা করতে পারবো, আমরা যখন যত বেশি প্র্যাকটিস করবো এটা তত বেশি আমরা করতে পারবো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার আমি স্যার এইটা দিয়ে ট্রাই করছিলাম স্যার, যে মার্কেটটা, ওই যে একটু আগে একটা মার্কেট করা যাবে স্যার, হ্যাঁ, সেটা তো স্যার ওইটার মধ্যে কি এটা পসিবল হবে? আর স্যার আমার হচ্ছিল না। মার্কের মধ্যে এটা করতে গেলে ওই যে একটার পর একটা আপনাকে করতে হবে। এখানে কি করতে হবে, প্রথমে এই যে এম যদি 80 থেকে বড় আর এটা থেকে যদি ছোট হয়, যদি ট্রু হয় তাহলে কি হবে, আপনি কোলনের আগে প্রিন্ট দিবেন, আর কোলনের পরে আপনি কি করবেন, পরের কন্ডিশনটা আবার লিখবেন। ফলস হলে আপনি পরের কন্ডিশনটা চেক করবেন। এরপর কি হলো, ওই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ওর গ্রেডটা লিখবেন, ফলস হলে তারপরের কন্ডিশনটা লিখবেন, মানে ফলস হয়ে যায় সবসময় কোলনের পরে ওই পরের কন্ডিশনটা লিখবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা এবার করবেন, আশা করছি আপনি বুঝতে পারবেন। আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন আছে কি? স্যার এই আমরা যে প্রবলেমটা করলাম এটা কি সুইচ কেস দিয়ে করা যাবে, মানে ওই নিয়মেও করা যাবে এটা? সুইচ কেস দিয়ে করাটা একটু অসুবিধা হবে, সুইচ কেস দিয়ে ওই গ্রেডেডটা সুইচ কেস দিয়ে করা যাবে, ওইটা আমরা করব, সুইচ কেসটা শিখে নিয়ে গ্রেডেডটা আমরা সুইচ কেস দিয়ে করব, গ্রেডেড যে প্রবলেমটা ছিল। আর কারো কোনো অসুবিধা বা কোনো কোয়েরি? আচ্ছা, যদি কারো কোনো কোয়েরি না থাকে তাহলে এখন আমরা পড়ব হচ্ছে সুইচ স্কেচ। তো কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম ইলচিপ ল্যাডার। তো ল্যাডারের বাংলা তো বললামই, ল্যাডার হচ্ছে মই। তো যারা প্রোগ্রামটা ইনভেন্ট করেছে তারা দেখলো যে সারা জীবন এরকম ময়ে চড়ে উঠানামা করলে কেমন হয়, আমাদের একটা লিফট বানানো দরকার। তো তখন ওরা আবিষ্কার করলো আসলে সুইচ। সুইচ হচ্ছে লিফটের মতো। কিরকম লিফটের মতো, ফর এক্সাম্পল আমি 10 তলা থেকে 1 তলায় নামবো, আমি যদি এটা মই চিন্তা করি আমাকে কি করতে হবে, প্রথমে 10 তলা, তারপর 9 তলা, 8 তলা, 7 তলা, এক ফ্লোর করে কিন্তু নামতে হবে, যেটা ইলসিপ ল্যাডার। আর সুইচ হচ্ছে এরকম জিনিস লিফটের মতো, আমি 10 তলা থেকে সরাসরি চাচ্ছি যে আমি 2 তলায় যাব, বাইরে থেকে যদি কেউ ইন্টারাপ্ট না করে, তার মানে আমি 10 থেকে 2 প্রেস করলে লিফট কিন্তু এসে থামবেই 2-তে, সবগুলো ফ্লোরে কিন্তু এসে দাঁড়াবে না, থামবে 2-তে এসে। তো এইটাই হচ্ছে সুইচ কেস।
তাহলে ইলসিপ ল্যাডার আর সুইচ কেজের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, ইলসিপ ল্যাডারে যে কাজটা হয়, ফর এক্সাম্পল 10টা কন্ডিশন আছে, উপর থেকে চেক করতে করতে আসছে, লাস্ট থেকে 2 নম্বর কন্ডিশনটা ট্রু, তাহলে কি হবে, প্রথমে 10 নম্বরটা চেক করবে, তারপর 9, তারপর 8, তারপর 7, এইভাবে চেক করতে করতে আসবে। আর সুইচ যেটা করে, যে ওর এখানে 10টা কেস দেওয়া আছে, 2 নম্বর কেসটা ট্রু, ও সরাসরি 2 নম্বরটা এসে এক্সিকিউট করবে। এটা হচ্ছে সুইচ। সুইচ সরাসরি যে কেসটা ট্রু হয় সেই কেসটা, বা যে কেসটার সাথে ম্যাচ হয় সেই কেসটাই এক্সিকিউট করে। তাহলে রান টাইমের দিক থেকে যদি আমি চিন্তা করি, রান টাইম এফিসিয়েন্সির কথা যদি আমি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে সুইচ কেসটা অবশ্যই ইলসিপ ল্যাডারের থেকে ফাস্ট। যে কাজটা ইলসিপ ল্যাডার দিয়ে করা যাবে সে কাজটা সুইচ দিয়েও কিন্তু করা যাবে, বাট রান টাইমের ক্ষেত্রে সুইচ কেসটা হচ্ছে একটু ফাস্টার। তো কিছুক্ষণ আগে যে প্রবলেমটা আমরা সলভ করলাম, এটা না, মার্ক থেকে গ্রেডের যে প্রবলেমটা সলভ করলাম, ওই প্রবলেমটা আমরা এখন সুইচ কেজ শিখবো, সাথে সাথে ওই প্রবলেমটা সলভ করবো, মানে প্রবলেমটা সলভ করার মাধ্যমে আমরা সুইচ কেজটা শিখবো। তো প্রথমে আমার তো সেই মার্কটা ইনপুট নিয়ে নিতে হবে, এম ভেরিয়েবলের মার্কটা ইনপুট নিলাম, কিবোর্ড থেকে ইনপুট নিয়ে নিলাম scanf %t %m। আচ্ছা, এম ভেরিয়েবলে ইনপুট নেওয়ার পর আমাদের সুইচ কেজে কি করতে হবে, লিখতে হবে সুইচ, SWITCH, সুইচ। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে আমি কাকে চেক করতে চাই। তো আমি কাকে চেক করতে চাই, এই যে এম ভেরিয়েবলে যে মার্কটা আছে সেই মার্কটায় কি গ্রেড হয় ওইটা আমি চেক করতে চাই। তাহলে যাকে আমি চেক করতে চাই সেটা লিখবো এই ব্র্যাকেটের ভিতরে, আমি মার্ককে চেক করতে চাই। এখন দেখেন, যাদের সাথে আমি চেক করতে চাই সেটা আবার কেজ আকারে লিখতে হয়, এরকম কেজ 100, সরাসরি একদম ডিরেক্ট আমি যেটার সাথে ম্যাচ করাতে চাই। এখানে কিন্তু ছোট বড় এরকম রিলেশনাল অপারেশন ইউজ করা যায় না, কারণ এ তো কম্পেয়ার করতে পারে না। এই এমটা যেটার সাথে ম্যাচ করবে, যে কেসটার সাথে ম্যাচ করবে, সরাসরি ওই কেসটাই যে এক্সিকিউট করবে। এখন দেখেন আমার মার্ক তো আছে 100 থেকে 0, মোট 101টা কেজ। এতগুলো কেজ লেখা তো আবার আমাদের পক্ষে সম্ভব না, এই জন্য আমরা এই বিষয়টাকে আরেকটু মিনিমাইজ করে ফেলবো। কিরকম মিনিমাইজ করব, আচ্ছা আমি যদি 85 কে 10 দিয়ে ভাগ করি, বলেন তো রেজাল্ট কত হবে? 8.5। 8.5। আসলে প্রোগ্রামিং এ এটা 8.5 হবে না, প্রোগ্রামিং এ হবে 8, কারণ একটা ইন্টিজার নাম্বারকে আমি একটা ইন্টিজার নাম্বার দিয়ে ভাগ করছি, তো এটা হবে হচ্ছে 8। আচ্ছা বলেন তো 89 কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? স্যার 8। 8 9 হবে, ভাগ করলে কত হবে? 9 হবে। স্যার 81 স্যার 8। 8 তার মানে বোঝা যাচ্ছে যে আমি নাম্বারটাকে যদি 10 দিয়ে ভাগ করে নিই সেক্ষেত্রে এখন আমার কেজ হয়ে গেল 10টা, তাই না? 10 100 হলে 10, তারপর 90 থেকে 99 9, নাম্বারটাকে আমি 10 দিয়ে ভাগ করে নিচ্ছি। এই জন্য আমরা কি করব, নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করে নেব। এই নাম্বারটাকে আমি 10 দিয়ে ভাগ করে নিলাম। এইবার আমি লিখব কেস 10। কেস 10 যদি হয়, কেস 10 এ এসে আমার কাজ কি, আমার কাজ কিছুই না, কেস 10 এ এসে আমি একটা প্রিন্ট করব, সেই প্রিন্টটা হবে হচ্ছে a+, লেখাটা প্রিন্ট হবে, এটাই আমার কাজ। আচ্ছা, প্রত্যেকটা কেস লেখার পর একটা ব্রেক ইউজ করতে হবে, BREAK। ব্রেক ইউজ করলে কি হয়, না হলে কি হয়, আমি এটা ডিসকাস করব, প্রোগ্রামটা করে নি তার শেষে। কেস 9 যদি হয় তাহলে কি হবে, আচ্ছা এটা আমি একটু আগের মতো কপি পেস্ট করি যেন আমার লিখতে সুবিধা হয়। কেস 9 যদি হয় নিশ্চয় তাহলেও A+ হবে। কেস 8 যদি হয় তাও A+ হবে। কেস 7 যদি হয় তাহলে হবে হচ্ছে A গ্রেড। কেস 6 যদি হয় তাহলে হবে A-। কেস 5 যদি হয় তাহলে হবে হচ্ছে B গ্রেড। কেস 4 যদি হয় তাহলে হবে হচ্ছে C গ্রেড। কেস 3 যদি হয় তাহলে কি গ্রেড হবে বলেন তো? কেস 3 তে কি গ্রেড হবে? ফেল হবে। 3 তে আচ্ছা, কেস হবে। কিন্তু একটা সমস্যা আছে, কিন্তু স্যার 33 সম্পূর্ণ মার্কটা কিন্তু D,
বা সম্পূর্ণ মার্কটা কিন্তু এফ গ্রেড না, বুঝতে পারছেন? এই জন্য কেস 3 তে আমরা একটু কিছু করার নাই, বাংলাদেশে তো এরকম সিস্টেম 40-এ পাস না। কেস 3 তে এসে আমরা একটু ইপিলস এর সাহায্য নেব। কেস 3 তে এসে আমরা চেক করব মার্কটা যদি 33 এর বড় হয় তাহলেই হবে হচ্ছে ডি গ্রেড, ডি গ্রেড হবে, আর এলস এ হবে হচ্ছে ফেল। আচ্ছা, এইটা কিন্তু সম্পূর্ণ ফেলটা না, ওই কেস 3 এর মধ্যে দুটো পার্ট আছে, ওই জন্য আমরা ইপিলস দিয়ে ভাগ করে নিলাম। কেস 3 33 এর উপরে যদি হয়, দেখেন 30 থেকে 39 পর্যন্ত কিন্তু কেস 3 হয়। এখন কেস 3 তে আসার পর আমরা চেক করে নিলাম মার্ক যদি 33 এর উপরে, আচ্ছা এটা সমান অথবা বড় লিখতে হবে, যদি হয় তাহলে ডি গ্রেড, আদারওয়াইজ এফ গ্রেড। এখন দেখেন মার্ক তো আরো হতে পারতো, 20 এর থেকে 0, এই মার্কগুলো হতে পারে না, 20 হতে পারে, 10 হতে পারে, 0 হতে পারে। তো এগুলোকে আমরা একটা ডিফল্ট কেস লিখবো, ডিইএফএইউএলটি, ডিফল্ট। ডিফল্ট দেখেন এই যে ইলস ইফ ল্যাডারে লাস্টে একটা ইলস ছিল না, যে উপরের কোনোটার সাথেই ম্যাচ করেনি, সব কন্ডিশন ফলস, তখন এলসে, লাস্টের এলসে এসে কাজ করছিল। এখানেও সেম, উপরের কোনো কেজের সাথে ম্যাচ করেনি, তাহলে লাস্টে এসে আমি দিলাম হচ্ছে প্রিন্টেড এফ গ্রেড। এটা আপনি চাইলে সবগুলো কেজ আবার লিখতেও পারতেন, যে কেস 2 হলে এফ গ্রেড, কেস 1 হলে এফ গ্রেড, কেস 0 হলে এফ গ্রেড। আমার ডিফল্ট যেটা অপশন আছে যে উপরের কোনোটার সাথেই ম্যাচ করেনি, তাহলে ডিফল্ট এসে এফ গ্রেড। এইটা কি সবাই বুঝতে পেরেছেন কিনা? স্যার একটা প্রশ্ন ছিল স্যার, ইফ এর যে কন্ডিশন ওখানে স্যার বলছে 33 এর সমান বা 33 এর বড়, স্যার স্যার ছোট হলে তো স্যার 1 থেকে নিয়ে 32 পর্যন্ত হতে পারবে, তাহলে স্যার ডিফল্ট লেখার প্রয়োজন ছিল না। ওইখানে যে এলস এর মধ্যে আমরা লিখলাম ওইটা, যে এই ছাড়া আমরা যে রেঞ্জ গুলো লিখেছি এই রেঞ্জের বাইরে যদি হয় তাহলে ডিফল্টে যে এফ গ্রেড দেখাবে। বাট এইখানে সমস্যা হচ্ছে, ওইখানে সমস্যা ছিল না, এখানে তো রেঞ্জ, আমরা রেঞ্জ তো লিখতেই পারছি 33 থেকে 49, এই রেঞ্জ তো আমরা লিখতে পারছি। বাট এইখানে তো আমরা রেঞ্জ লিখিনি, আমরা ওই যে 10 দিয়ে ভাগ করে কেস লিখেছি, যে কেস 10, কেস 7, কেস 8, এইখানে তো রেঞ্জ লেখা যায় না। এই জন্য কেস 3 তে একটু সমস্যা হচ্ছে কি, কেস 3 সম্পূর্ণ মার্কটা এফ গ্রেডও না আবার ডি গ্রেডও না, এই জন্য কেস 3 তে আমরা একটা ইপিলস দিয়ে সেপারেট করে নিলাম। স্যার ও বলছে যে আমি যেহেতু কেস 3 তে এলস দিয়ে ফেল প্রিন্ট করে দিছি, তাহলে আমার ডিফল্ট দেওয়ার কি দরকার, এটা জানতে চাই। কেস 3 তে তো মেবি শুধু 3 এর মানগুলোই আসবে না স্যার, 2 এর মানগুলো কেস 3 এর মার্কটা কত, 30 থেকে 39, এই 39 এর মধ্যে ফেল আছে, 30 থেকে 32 ফেল, 33 থেকে 39 কিন্তু আবার ডি গ্রেড। এই এফ গ্রেড কিন্তু কেস 3 এর মধ্যে যে মার্কটুকু আছে, ওই যে 30 থেকে 32, এইটার জন্য এফ গ্রেড। আর ডিফল্টের এফ গ্রেড দেখেন 30 এর নিচে মার্ক হতে পারতো না, 20 হতে পারতো, 10 জি হতে স্যার। পারতো, 15 হতে পারতো, এই মার্ক আপনি এফ গ্রেড দিবেন না, ওইটা দিলাম ডিফল্টের জন্য। এই জায়গাকার এফ গ্রেড কিন্তু শুধুমাত্র 30, 31, 32 এই তিনটা মার্কের জন্য, কারণ এটা কেস 3 এর মধ্যে। স্যার হ্যালো, জি বলেন। স্যার যদি আমি লাস্টে ডিফল্টটা না দিই তাহলে তোমার 20 এর নিচে নাম্বার থাকে, তাহলে কি স্যার আমার কোনো কিছু প্রিন্ট দেখাবে না? 20 এর নিচে মার্ক থাকলে কিছুই দেখাবে না। তাহলে আপনি যদি ডিফল্ট না দেন তাহলে আবার আপনাকে লিখতে হবে কেস 2, কেস 1, কেস 0, এতগুলো আমি কেন লিখবো? ডিফল্ট লিখে ওগুলোকে সব কভার করা যাচ্ছে। জি স্যার। এই পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছেন? কারো কোনো অসুবিধা আছে, কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে এবার আমি ব্রেকের বিষয়টা ডিসকাস করব। তো ব্রেক হচ্ছে প্রত্যেকটা কেজে একটা করে ব্রেক দিতে হয়, এটা কিন্তু আবার ম্যান্ডেটরি না, এটা দরকার বিশেষ। কেন আমরা ব্রেক দিই? ফর এক্সাম্পল, আমার কোনো কেজেই ব্রেক দেওয়া নাই, একটা কেজেও ব্রেক দেওয়া নাই, আমি একটা মার্ক ইনপুট দিলাম, ফর এক্সাম্পল এটা 70, তাহলে কেজ 7 এর সাথে বা 75 কেজ 7 এর সাথে ম্যাচ করলো। কেজ 7 এর সাথে যদি ম্যাচ করে তাহলে কি হবে? এ গ্রেড, এই লেখাটা তো আসবেই, এর নিচে যতগুলো কেজ আছে সবগুলো কেজ অটো এক্সিকিউট হয়ে যাবে যদি আমি ব্রেক না দিই। তার মানে আমি ব্রেক না দিলে কিন্তু 7 দেওয়া মানে আমি 75 বা 74 বা 75 বা 70 ঘরে কোনো মার্ক দেওয়ার ফলে এই কেজ 7 থেকে নিচের গুলোই কিন্তু এক্সিকিউট হবে, সবগুলো কেজ না, কিন্তু একদম 10 থেকে সবগুলো হয়ে যাবে না। যেটা ট্রু হবে
সুইচ কেস কি করে, যেটা ট্রু হয় সেখানে জাম্প করে। ফর এক্সাম্পল এই 7 এক্সিকিউট হলো, 7 থেকে শুরু করে নিচের গুলো সব অটো এক্সিকিউট হয়ে যাবে। কেউ যদি 50 মার্ক দেয়, তার মানে হচ্ছে 5 থেকে শুরু করে নিচের যতগুলো কেস আছে সব এক্সিকিউট হয়ে যাবে যদি আমি ব্রেক না দিই। তো এই যে একটা সুবিধা, এই সুবিধাটাকে আমরা এবার একটু কাজে লাগাবো, মানে এই রুলসটাকে আমরা কাজে লাগাবো। এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। দেখেন এইখানে কিন্তু আমি অনেকগুলো লেখা কমিয়ে ফেললাম। কিভাবে কমিয়ে ফেললাম? আমরা তো জানি যে কোনো একটা কেস যদি এক্সিকিউট হয়, ব্রেক না থাকা মানে কি পরের সব কেসগুলো এক্সিকিউট হয়ে যাবে। তো কেউ যদি ফর এক্সাম্পল 100 ইনপুট দেয়, তার জন্য কোন কেসটা ট্রু হবে? কেস 10। কেস 10 এ কিছু নাই, ভিতরে কোনো কাজ হবে না, বাট ব্রেকও তো নাই, ব্রেকও তো হবে না, অটোমেটিক কেস 9 এ চলে আসবে। কেস 9 এ কোনো কাজ নাই, কোনো কিছু প্রিন্ট দিলে কিন্তু প্রিন্ট হতো। কেস 9 এ কোনো কাজ নাই, ব্রেকও নাই, অটোমেটিক 8 এ চলে আসবে। কেস 8 এ এসে এ প্লাস প্রিন্ট হয়ে ব্রেক হয়ে যাবে। কেউ যদি 90 ইনপুট দেয়, কেস 9 এ আসবে, 8 এ আসবে, এ প্লাস প্রিন্ট হবে, বের হয়ে যাবে। আর 8 এ দিলে তো 8 এর নিজেরই কেস এ প্লাস আসে। তার মানে দেখেন এই জায়গায় কিন্তু আমি ওই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রোগ্রামের অনেকগুলো লাইনকে শর্ট করে ফেললাম। এটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? স্যার আরেকবার জি স্যার। একটু স্যার। আমি যেটা বলতে চাচ্ছি যে কেজে যদি আমরা ব্রেক না দিই, তাহলে ওই কেজটা থেকে শুরু করে নিচের যতগুলো কেজ আছে যদি ব্রেক না পায়, কোনো কেজেই যদি ব্রেক না থাকে, সবগুলো এক্সিকিউট হয়ে যাবে। আর যদি ব্রেক পায় তাহলে তো ব্রেক হয়ে যাবে। তাহলে কেউ যদি এখানে 100 ইনপুট দেয়, তার জন্য কোন কেসটা এক্সিকিউট হবে? কেস 10। তো কেস 10 এক্সিকিউট হলে কেস 10 এ কিছু লেখা নাই, বাট ব্রেকও তো নাই, কিছু লেখা নাই, কিছু হবে না, ব্রেক নাই, ব্রেকও হবে না। কেস 9 এ চলে আসবে, কেস 8 এ এসে প্লাস প্রিন্ট হবে। কেস 9 যদি এক্সিকিউট হয়, কেস 9 এক্সিকিউট হবে, ব্রেক নাই, 8 এক্সিকিউট হবে, 8 এ এসে প্লাস দিবে। তার মানে প্রত্যেকটা কেজের মধ্যে যে মানে যে 10, 9, 8 এই তিনটা তো একই কেজ, এই তিনটার মধ্যে যে বারবার আমি প্রিন্টএফ এ প্লাস ব্রেক, এই যে দুটো করে লাইন আমি কম লিখেছি, মোট 4টা লাইন আমার কমে গেছে এই কাজটা করার জন্য। স্যার এখানে আমার একটা প্রশ্ন ছিল। জি আমি হচ্ছে যে আমি কেস 10, 9 আর 8 এগুলো আমি আচ্ছা ব্রেক দিলাম না, কিন্তু প্রিন্ট এফ কেন দিব না? আমার তো নাম্বার 99 ও হতে পারে, তখন তো আমার 8 এ এখানে এসে এ প্লাস আপনি হবে যদি না। এইখানে প্রিন্ট দেন, তাহলে এইখানে এসে একবার প্রিন্ট হবে, এইখানে এসে প্লাস আরেকবার প্রিন্ট হবে। কারণ কি, ওটা তো এসে এই যে এই পর্যন্ত চলে আসবে না, এইখানে যে হ্যাঁ কেজি হোক জি প্রিন্ট স্যার। তো এই যে এ প্লাস প্রিন্ট হয়ে তারপর ব্রেক হবে। আমি যদি এখানে একটা প্রিন্টেড দিই, তাহলে এখানে একটা প্রিন্ট এ প্লাস হবে, এখানে প্রিন্টে আরেকটা এ প্লাস হবে, এখানে প্রিন্টে আরেকটা এ প্লাস হবে, তারপর ব্রেক হবে। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আপনাকে আমি একটু রান করে দেখাই, আপনি আরেকটু ক্লিয়ার হতে পারবেন। ফর এক্সাম্পল আমি ইনপুট দিলাম 90, তাহলে এ প্লাস আসলো কি দেখেন একবার। এখন আমি চাচ্ছি যে এই এ প্লাসটা তিনটা কেজে দিয়ে দিব, তাহলে কি হবে দেখেন। ফর এক্সাম্পল কেউ 100 ইনপুট দিল, কেস 10 এক্সিকিউট হবে, এ প্লাস একবার আসবে, অটোমেটিক্যালি 9 কেজে চলে যাবে, এ প্লাস আরেকবার প্রিন্ট হবে, অটোমেটিক্যালি 8 কেজে চলে যাবে, এ প্লাস আরেকবার প্রিন্ট হবে। দেখেন আমি যদি 100 ইনপুট দিই, এখন আমার এ প্লাস প্রিন্ট হবে 3 বার। আমি যদি 90 ইনপুট দিই, এ প্লাস প্রিন্ট হবে 2 বার। কারণ কি, এই কেসগুলো অটোমেটিক চলে যাবে না 80 পর্যন্ত। এই জি জন্য স্যার। এখানে কোনো কিছু না লিখে 80 এর ঘরে তো আমার যাবেই, ডিফল্ট চলেই যাবে, ব্রেক দেওয়া নাই, ওইখানে এসে প্রিন্ট হবে একবার। এখন আমি প্রিন্ট দিলাম 100, প্রিন্ট দিলাম, সরি 100 ইনপুট দিলাম, দেখেন আমার আউটপুট আসলো কি একটা এ প্লাস। এই পর্যন্ত কার কোনো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা যদি কারো কোনো অসুবিধা না থাকে, তাহলে আজকে লাস্টের টপিক হচ্ছে গো টু। এই গো টুটা আমি আপনাদের একটু দেখাই, সরাসরি প্রোগ্রাম দিয়েই দেখাই, তাহলে আপনাদের লজিকটা ক্লিয়ার হয়ে যাবে। গো টু হচ্ছে সাধারণত প্রোগ্রামিং এ যখন আনকন্ডিশনালি জাম্প করতে হয়। আচ্ছা আমি আগে লিখি বোঝাই, তারপর গো টুটাকে ডিসকাস করব। ক্লাস ইকুয়াল 10 দিলাম, ফর এক্সাম্পল m এর মান 10। আচ্ছা বলেন তো এই প্রোগ্রামটায় আউটপুট কি আসবে? কি আসবে আউটপুট? আউটপুট নিশ্চয়ই আসবে এখানে। 11, 12, 13। ফার্স্টে 11 স্যার, দেন না না 11 কেন, এটা তো 10 স্যার এখানে 20, প্রথমে 20 10 হবে। প্লাস এইখানে তো 10 m প্লাস ইকুয়াল 10, যে শর্টে m প্লাস 10। জি স্যার, m ইকুয়ালস টু m স্যার প্লাস 20 10। হবে।
তার মানে প্রথমে হবে 20, তারপর 20 তারপর 40, 20 30 40 হবে। প্রোগ্রাম তো সাধারণত এইভাবে এক্সিকিউট হয়। প্রথমে 7 নম্বর লাইন, 8 নম্বর লাইন, 9 নম্বর লাইন। প্রোগ্রামে যদি জাম্প করা দরকার হয় তাহলে গো টু এর সাহায্য নিতে হয়। ফর এক্সাম্পল আমি লিখলাম গো টু, একসাথে গো টু এ, একটা লেভেল দিলাম যে তুমি এ তে জাম্প করো। এ কিন্তু এখানে কোনো ভেরিয়েবল টেরিয়েবল না, জাস্ট একটা নাম, আইডেন্টিফায়ার। এইবার আমি এইখানে এর লেভেলটা দিয়ে দিলাম। দেখেন এই প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট হবে। এম এর মান হবে 10, গো টু এ। এই গো টু দেওয়ার জন্য সরাসরি এই যে এইভাবে কল করতে হয়। প্রথমে লিখতে হয় গো টু, কোন লেভেলে যাবে ওই লেভেলের নামটা লিখতে হয়, তারপর ওই লেভেলটা নিচে এসে ডিক্লেয়ার করে দিতে হয়। তার মানে আমি চাচ্ছি গো টু এ, এ যেখানে লেখা আছে সেখানে যাও। ও এইখানে চলে আসবে, একবার প্রিন্ট হবে m+10। তার মানে আমাকে লেভেলটা লিখতে হবে কিভাবে, ওই লেভেল তারপর একটা সেমিকোলন, সরি কোলন, আর আমাকে কল করতে হবে এইভাবে গো টু এ। এখন আমি রান করলাম, দেখেন আমার প্রোগ্রামে একবার আউটপুট আসলো 20। কেন? কারণ এই লাইনটা যখন এক্সিকিউট হলো সরাসরি এই লাইন দুটো তো আর এক্সিকিউট হতে পারবে না, সরাসরি এখানে জাম্প করবে এবং এই লাইনটা এক্সিকিউট হবে। এটা হচ্ছে গো টু এর কাজ। আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার। এখানে এ কিন্তু ভেরিয়েবল না, এ জাস্ট একটা নাম, এটা এবিসি হতে পারতো। আইডেন্টিফায়ারের রুলস ফলো করে এখানে একটা নাম দিতে হবে। তো এইটা যে গো টু যে শুধু উপর থেকে নিচেই যেতে পারে বিষয়টা এরকম না, নিচ থেকে উপরেও যেতে পারে। আমি এখানে লিখলাম গো টু এ। আচ্ছা বলেন তো এই প্রোগ্রামটার আউটপুট কি হবে? স্যার 20 20 হবে, হবে তো। 20 হবে। 20 প্রথম নম্বরটা 2030 এখানে দেখেন এম এর মান 10, এখানে তো একটা লেভেল, লেভেলটা তো কোনো কাজ হচ্ছে না। এখানে এসে প্রিন্ট হবে 20, তারপর এসে প্রিন্ট হবে কত 30। এইবার গো টু এ, গো টু এ যদি হয় তাহলে কি হবে, 7 নম্বর লাইনে চলে যাবে। 7 নম্বর লাইনে আসলে আবার প্রিন্ট হবে 20 30, আবার গো টু এ 7 নম্বর লাইনে আসবে, আবার প্রিন্ট হবে 20 30। এটা চলতেই থাকবে। কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ কম্পিউটার নষ্ট না হবে। দেখেছেন এই যে চলতেই থাকছে, আসতেই আছে। এইটা হচ্ছে এইভাবে কোন একটা স্টেটমেন্টকে, মানে কোন একটা ব্লককে রিপিট করানো যায়, যেটা লুপ দিয়ে করা যায়। তো আমি চাচ্ছি যে এটা এরকম না, পাগলের মতো না ঘুরে, এইটা আমার ঘুরবে হচ্ছে ফর এক্সাম্পল 5 বার আমি ঘোরাবো, এই ব্লকটাকে 5 বার ঘোরাবো। তাহলে এখানে ফর এক্সাম্পল এই m+10 এই ব্লকটাকে আমি 5 বার ঘোরাবো। এখানে একটা i++ দিয়ে দিলাম কাউন্টিং এর জন্য, যে এই ব্লকটা কতবার আসবে। আর এইটাকে এবার আমি একটা ইফ কন্ডিশনের মধ্যে দিয়ে দেব। ইফ i <= 5 যদি হয় তাহলে গো টু এটা কল হবে, তাছাড়া কল হবে না। তাহলে কি হলো দেখেন, এখানে হচ্ছে প্রথমে i এর মান 1, একবার যাবে, 10 এর সাথে 10 যোগ হয়ে প্রিন্ট হবে। i++ হয়ে 2 হলো, 3 হলো, 4 হলো, 5 হলো, i++ হয়ে যখন 6 হবে এই কন্ডিশনটা ফলস, তখন কিন্তু গো টু এ আর কল হবে না। তাহলে এই প্রোগ্রামটা যদি আমি রান করি তাহলে আউটপুট আসবে এরকম 20 30 40 50 60। এভাবেও একটা ব্লককে বারবার বারবার রিপিট করানো যায় গো টু দিয়ে। কিন্তু সেক্ষেত্রে এইভাবে গো টু দিয়ে রিপিট না করে লুপ দিয়ে রিপিট করাটাই ভালো, কারণ গো টু এর টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি সময় লাগে লুপের থেকে। তো এই জন্য গো টু দিয়ে না করে এই কাজগুলো যদি এরকম ব্লককে ঘোরানো দরকার হয়ে থাকে তাহলে আমরা লুপ দিয়েই করব। জাস্ট গো টু তো আমরা শিখলাম যে প্রোগ্রামিং এ যদি কখনো কোনো একটা কন্ডিশনের সাপেক্ষে জাম্প করে অন্য একটা জায়গায় যেতে হয় সেক্ষেত্রে আমরা গো টুটা ইউজ করব। তো আজকের পড়াশোনা এই পর্যন্তই। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনগুলো বলেন, না হলে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নেব। কারো কোনো কোশ্চেন নাই?